এসিআর পূরণের ক্ষেত্রে আমরা তো সবাই প্রতি বছর আমাদের এসিআর জমাদান করি পরের বছর জানুয়ারি মাসে। তো আমাদের এই জানুয়ারি মাস হচ্ছে এসিআর পূরণের মাস। যারা আমরা অনুবেদনাধীন কর্মকর্তা তাদের এসিআর পূরণ করতে হয় জানুয়ারির 31 তারিখের মধ্যে। তো 31 তারিখের মধ্যে আপনাকে এসিআর পূরণ করে আপনার যে অনুবেদনকারী কর্মকর্তা বা অনুস্বাক্ষরকারী কর্মকর্তা তাকে জমা দিতে হবে। এবং 31 তারিখের পর যদি আপনি জমা দেন তাহলে কিন্তু আপনার অসদাচরণ হবে এবং আপনি বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হতে পারেন। যদি কর্তৃপক্ষ চায় তাহলে আপনাকে শাস্তি দিতে পারবে। এখন আজকে আমরা আলোচনা করব মূলত এসিআর কাদের জন্য প্রযোজ্য নয়, কোন কোন ব্যক্তির জন্য এসিআর প্রযোজ্য নয়। তবে লাস্টে একটা জিনিস আছে, এসিআর প্রযোজ্য না হয় কোন ক্ষেত্রে, এগুলো জানার পর আমরা জানবো এসিআর প্রযোজ্য না হলে আপনার করণীয় কী। মূলত যারা এই যে বুনিয়াদী প্রশিক্ষণগুলো হয় অর্থাৎ ফাউন্ডেশন যে ট্রেনিংগুলো, এই ট্রেনিংয়ের সময় কিন্তু আপনার এসিআর প্রয়োজন হবে না। যদি আপনার ডিপার্টমেন্টাল ট্রেনিং বা ধরেন যে ফাউন্ডেশন ট্রেনিং পড়ে যায়, ওই সময়টায় আপনার এসিআর জমাদান করতে হবে না। আরেকটা হচ্ছে ওএসডি কাল। এখন ওএসডি আপনি আছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ আপনি অফিসার অন স্পেশাল ডিউটি। যেসব অফিসার ওএসডি হিসেবে কর্মরত থাকে তাদের এসিআর প্রদান করতে হবে না। বাধ্যতামূলক অপেক্ষমানকাল, কোথাও পোস্টিং হয়ে গেছে আপনার, আপনি যান নাই বা সেইখানে সেই পদে এখন একজন কর্মরত আছে, এই ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে অপেক্ষা করতে হবে। সেই কর্মকর্তা না যাওয়া পর্যন্ত আপনি ওই পোস্টে যেতে পারতেছেন না। এই জন্য এই সময়কালে আপনার কোনো এসিআর জমা দিতে হবে না। তারপর হচ্ছে পদায়নের জন্য ন্যস্তকাল। আপনি পদায়ন হয়েছেন, পদায়নের হওয়ার পর একটা সময় আপনাকে ওয়েট করতে হচ্ছে। আপনি একটা জায়গায় আসেন এবং আপনি যে ডেস্কে কাজ করবেন সেখানে আপনাকে দেওয়া হয়নি, আপনাকে ওয়েটিংয়ে রাখা হয়েছে। তো এই যে পদায়নের জন্য যে ন্যস্তকাল সময়টা, এই সময়টায় আপনাকে এসিআর দিতে হবে না। এই সময়টার জন্য কোনো এসিআর জমাদান করতে হবে না। লিয়েন কাল, আপনি যদি লিয়েনে থাকেন এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে লিয়েনের যে কালটা থাকবে ওই সময়ের জন্য আপনাকে এসিআর জমা দিতে হবে না। সাময়িক বরখাস্তকাল, অনেক সময় বিভাগীয় মামলা বা অন্যান্য কোনো কারণে যদি আপনি বিভাগীয় মামলায় মূলত সাময়িক বরখাস্ত করা হয়। তো এই সাময়িক বরখাস্ত বা কোনো জন্য অপরাধমূলক কাজ করেন বা যদি আপনি আদালতে মাধ্যমে শাস্তিযোগ্য হন বা ধরেন যে আপনি জেল হাজতে যেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এই সাময়িক বরখাস্ত করতে পারে। তো এই সাময়িক বরখাস্ত কালটায় আপনার কোনো এসিআর জমা দিতে হবে না। তারপর দেশের অভ্যন্তরে বা বিদেশে শিক্ষা ছুটিকাল। দেশের অভ্যন্তরে বা বিদেশে যদি আপনি শিক্ষা ছুটি নিয়ে আপনি যদি শিক্ষা গ্রহণ করেন, সেই ক্ষেত্রেও এই সময়টাতেও আপনার কোনো এসিআর জমা দিতে হবে না। মাতৃত্বকালীন ছুটিকালে আপনি জানেন এই সময়টাও আপনাকে এসিআর জমা দিতে হবে না। এবং মাতৃত্বকালীন 6 মাস, এই 6 মাসের ছুটিটা আপনাকে এসিআরের জন্য আসলে আপনার প্রযোজ্য হবে না। এছাড়া অসাধারণ একটা ছুটিকাল আছে, যেটা হলো আমাদের ছুটি দরকার সেই সময় আমরা গ্রহণ করি। দেখা গেলো 2 মাস 4 মাস, হ্যাঁ, বিনা বেতনের ছুটি যেটাকে বলা হয়, বা অসুস্থতাজনিত আমরা ছুটি নিয়ে থাকতে পারি বা পারিবারিক কোনো সমস্যার কারণে যে ছুটিগুলো নিয়ে থাকি, এই অসাধারণ ছুটিকালে আমাদের কোনো ধরনের এসিআর দিতে হবে না। তো এই বিষয়গুলো আমরা জানলাম যে কোন কোন সময়ে আমাদের এসিআর জমা দিতে হবে না, কোন কোন সময়ের জন্য এসিআর হয় না। এখন এসিআর না হলেও আপনাকে কিন্তু জানুয়ারির 31 তারিখের মধ্যে লিখিতভাবে আপনার ডোসিয়ে সংরক্ষণকারী কর্তৃপক্ষকে সেটা কিন্তু জানাতে হবে। তো আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে সেটা না জানান, সেটাও কিন্তু অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ এবং সেজন্য কিন্তু কর্তৃপক্ষ আপনাকে শাস্তি প্রদান করতে পারে। তো এই বিষয়টাও আপনার মাথায় রাখতে হবে। তো এই বিষয়টা অবশ্যই আপনি আপনার কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমার এই কারণে আমি এসিআর এই সময়টা হচ্ছে না, এটা আপনাকে লিখিতভাবে জানাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। নির্দিষ্ট সময় কোনটা? জানুয়ারির 31 তারিখ।
কারণ অনুবেদনাধীন কর্মকর্তা সবসময় 31 জানুয়ারির মধ্যে এসিআরটা জমা দেবেন তার অনুস্বাক্ষরকারীকে, এবং অনুস্বাক্ষরকারী কর্মকর্তা 28 ফেব্রুয়ারির মধ্যে সেটা কমপ্লিট করে মার্কিং কমপ্লিট করে পরবর্তী যে তার বস তাকে প্রতিস্বাক্ষরকারী যাকে বলা হয় এই কাউন্টার সাইনিং অফিসারকে সেটা জমা প্রদান করবেন। এভাবে একটা এসিআরের সম্পাদনের কাজটা শেষ হয়ে যায়। তো এভাবে এই যে এসিআরের প্রায় অনেকগুলো বিষয় আপনাদের জানানোর জন্য এই আমার এই একটা উদ্যোগ। তো এটার কারণ হলো অনেকেই দেখা গেছে যে এটা নিয়ে কনফিউশনে থাকেন, এটা নিয়ে অনেক সমস্যায় পড়েন। তো তাদের জন্য এই এই ক্লাসটা বা এই আলোচনাটা আশা করি আপনাদের উপকারে আসবে।